পুনমের হাতে এখনো চিরকুট। সে ভাবছে এটা বারবার তার কাছেই এসে পড়ছে কেন। তাকে কি কেউ বিভ্রান্ত করার চেষ্টা করছে নাকি, নাকি কেউ তার সাথে মজা করছে? ভালো লাগছে না তার এই বিভ্রান্তিকর মজা। তাই সে ঠিক করলো আর চিরকুট খুলবেই না। ঠিক তখনই বাজখাই গলাতে কেউ তাকে ধমকে উঠল, এখানে কি করছো? আর হাতে ওইটা কি? পেছন থেকে বজ্র কণ্ঠে ভয় পেয়ে গেল পুনম। পেছনে তাকিয়ে দেখলো চন্দ্র। বিরক্তিকর ভাবে একবার চন্দ্রের দিকে তাকিয়ে ফের বিড়বিড় করে বলল, এই লোকের কি চিল্লাচিল্লি করা ছাড়া আর কোনো কাজ নেই, নাকি ধমক খ্যাঁকানি ছাড়া আর কথাই বলতে পারে না এই লোক? কিছু জিজ্ঞাসা করেছি। নাক কুঁচকে চন্দ্রের দিকে তাকিয়ে বলল, কি, এখানে কি করছো? বলেই ডেকোরেশনের লোকের দিকে তাকায়, যারা এতক্ষণে পুনমের দিকে তাকিয়েছিল এখন চন্দ্রের ঝাড়ি শুনে কাজে মন দিয়েছে। এমনি দাঁড়িয়েছিলাম। দাঁতে দাঁত চেপে বজ্র কণ্ঠে ফের বলল, হাতে ওইটা কি? পুনম কেন জানি ভয়ে হাত মুষ্টিবদ্ধ করেছে। চন্দ্র তা দেখে পুনমের দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে তার হাত ধরে। পুনম জোর করে হাতটা ছাড়িয়ে নিতে চাইলেই চন্দ্র বাঁধন শক্ত করে। মুঠো খুলে চিঠিখানা নেয়। খুলে পুরোটা চিঠি পড়েই ব্যঙ্গাত্মক হেসে বলল, তার সবার সামনে ভোলা ভালা সেজে থাকা মেয়েটা যে প্রেম করছে তা সবাইকে বলি জানানো উচিত, তাই না? পুনম ভয় পেল, তবুও নিজেকে সামলে বলল, আলতু ফালতু কথা বলবেন না। এই চিঠিটা কার আমি নিজেও জানি না। আমি এখানে দাঁড়িয়েছিলাম, এটি কোথা থেকে এসেছে আমার মাথায় লাগলো, তাই আলগা পিরিত দেখিয়ে চিঠি আদান প্রদান চলছে। ওলে আমার প্রেম রে! পুনম শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি একটা অসভ্য। বাঁকা হেসে চন্দ্র ঝুঁকে বলল, অসভ্যতা কাকে বলে দেখিয়ে দেই বরং মিস। ভয় পেয়ে দু কদম পিছিয়ে যায় পুনম, কিন্তু চন্দ্রের তা পছন্দ হলো না। সে আবারও আগের সত্তায় ফিরে এসে বলল, গেট আউট অফ মাই সাইট। থমথমে চেহারা করে ফেলে পুনম। চন্দ্র ফের ধমকে উঠতেই পুনম পা চালিয়ে চলে গেল। হাঁটতে হাঁটতে বিড়বিড় করছে পুনম, এই খাটাসের নাম চন্দ্র কে রেখেছে? এই লোক যেমন গর্জন তর্জন করে, এর নামও চন্দ্র না রেখে বাঘ রাখা উচিত ছিল। ওই দা জঙ্গল বুকের মোগলির মতো করে। এই লোকটা আমাকে দেখলেই তেড়ে আসে, যেন সে শের খান, আমি মুগলি। উফ! শের খান তো বংশ না, শের আলী বংশ। থেমে গম্ভীর স্বরে বলল, শের এর আলী। বিড়বিড় করে বলেই নিজে খিলখিল করে হেসে দিল। পুনমের যাওয়ার দিকে তাকিয়ে আছে চন্দ্র। তার পাশে একটা লোক দাঁড়িয়ে বলল, বাবা, মেয়েটা কি তোমার বোন? বেশ মিষ্টি দেখতে তো। আমার ছেলের জন্য এইরকম একটা মিষ্টি মেয়ের আশা করছিলাম জানো। এই বিয়েতেও ছেলেটাকে জোর করে নিয়ে আসলাম, যাতে করে এখানের কোনো মেয়ে পছন্দ হলে বিয়েটা তাড়াতাড়ি করিয়ে দিতে পারি। চন্দ্র ভুরু কুঁচকে তাকায়, এই লোক বলছে কি? তার ভাবনার মাঝেই লোকটা আবারও বলে উঠল, তা বাবা, তোমার বোনের নাম কি? বোন না, বউ হয়। আমার বউও। আমার বউয়ের নাম দিয়ে আপনার কাম কি? বলেই চলে গেল চন্দ্র। লোকটা আফসোসের স্বরে বলল, এমন কাঠখোট্টা ছেলের সাথে এই মিষ্টি মেয়ের কোনোভাবেই যায় না। হাই, আমার ছেলের কি বিয়ে হবে না? ছেলে ও মেয়ে উভয়ের হলুদের আয়োজন করা হয়েছে একসাথে। স্টেজে নাবিল শাকিল একসাথে বসে আছে। নাবিলার পরনে হালকা হলুদ রঙা লেহেঙ্গা, আর শাকিলের পরনে হালকা হলুদ রঙা পাঞ্জাবি, আর বাকিদের ড্রেস কোড দেওয়া হয়েছে সি ব্লু রঙা শাড়ি বা যে কোনো ড্রেস। বেশিরভাগ সময়ই মেয়েরাই শাড়ি পরেছে, যেহেতু আগে থেকে সবাইকে ড্রেস কোড বলা হয়েছিল এবং কার্ডে উল্লেখ ছিল, তাই কারোর কোনো সমস্যা হয়নি। রূপসা আজকেও শাড়ি হাতে পুনমের সামনে বসে আছে। বনু, শাড়িটা পর না, দেখ সবাই শাড়ি পরেছে। উফ আপু, আমি শাড়ি পরবো না, ভালো লাগে না শাড়ি। রেগে গেল রূপসা। নিশার দিকে তাকিয়ে বলল, দেখ ও কি সুন্দর করে শাড়ি পরেছে, ভালো লাগছে। এই আপু, মাশাল্লাহ বলো, মাশাল্লাহ। একটু সময়ের জন্য পর হলুদ
ছুঁয়ে গেল খেলিস। সত্যি তো, মাথা নাড়ে রূপসা। রাজি হয় পুনম। মুক্তি ও রূপসা হাঁপ ছেড়ে বাঁচে। এই মেয়েটা সব সময় মতো অনেক জেদি। একটা তাঁতের সুতি সি ব্লু রঙা শাড়ি জড়িয়েছে পুনম, যার বর্ডারে রূপালি সুতার কাজ। ফুল স্লিভের সাদা ব্লাউজ, গলায় হোয়াইট স্টোনের সিম্পল লোকেশন নেকলেস, কানে ছোট্ট একটা টপ, হাতে সাদা চুড়ি। আজও এক হাতে চুড়ি পরেছে, অন্য হাত খালি। সবাই বিভিন্ন চুড়ি পরলেও পুনম পরেছে কাচের রেশমি চুড়ি। তার কাছে এগুলোই ভালো লাগে। চোখে কাজল দিল, হালকা ফেস পাউডার দিয়ে দিল। আয়নায় নিজেকে দেখলো পুনম। রূপসা চুল খুলতেই পুনম বলল, আপু হেজাব করব না? না, সুন্দর করে একটা খোপা করে দিই, ভালো লাগবে। কিন্তু আর বলতে পারলো না পুনম। রূপসা সুন্দর করে খোপা করে দিয়ে দিল। বাইরে থেকে গেট নক হলো। তারা দিচ্ছে, আর সকলকে হলুদের অনুষ্ঠান শুরু হবে। তারা দ্রুত বের হয়। পুনমের ইতস্ত লাগছে, তবুও বের হলো। হলুদের স্টেজের কাছে আসতেই রূপসাকে লিমন ডেকে নিয়ে গেল। মুক্তির হাত ধরে পুনম এদিকে ওদিকে তাকালো তার বাবাদের খোঁজ করতে। আজ সকালে আর দুপুরে খাওয়ার সময় ছাড়া বাবাদের খোঁজ পায়নি। রেশমা বেগম সকলের সাথে গল্পে মশগুল। পুনম পারভেজ সাহেব ও আনিজ সাহেবকে একসাথে দেখে মুক্তির কাছে বলল, বাবার সাথে দেখা করে আসি। পুনম মুক্তির কপালে চুমু খেয়ে বলল, যা। পুনম বিস্তৃত হেসে পা বাড়ায় বাবাদের কাছে যাওয়ার জন্য। মাঝপথে কারোর দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে যায়। লোকটাকে আজ অন্য রকম লাগছে। ফের নিজেকে শাসাই পুনম, ওইদিকে নজর দিস না পুনম, গর্তে পড়বি, বুঝেছিস? মুখ বাঁকিয়ে আবারও পা বাড়ায় বাবাদের কাছে যাওয়ার জন্য। সামনে একটা লোক দাঁড়ায়, মায়া মায়া কণ্ঠে বলল, মা গো, আর কিছুদিন ওয়েট করা যেত না? অবাক হয় পুনম। সে কিসের ওয়েট করবে? আপনি কি বলছেন আঙ্কেল? বুঝতে পারছি না। এটা কোনো কথা মা? আমার ছেলেটা সবেই বিয়ের জন্য রাজি হয়েছিল। আমারও তোমাকে বেশ পছন্দ হয়েছিল। মা গো, আর কিছুদিন ওয়েট করা যেত না? বেশ রেগে গেল পুনম। এবার মা বলছে, আবার বলছে তার পছন্দ হয়েছে। পুনম শান্ত স্বরে বলল, আঙ্কেল, আমি আপনার মেয়ের বয়সী, কি ভুলে গেছেন? কি বলছেন একটু বুঝে শুনে বলেন। সেটাই তো মা গো, মেয়ের বয়সী থেকেই তো মেয়ে বানাতে চাইলাম। তুমি আর কিছুদিন ওয়েট করতে পারলে না? আর কিসের ওয়েট করব? বিয়েটা তো ওই কাঠখোট্টা ছেলেকে না করলেও পারতে। হতবাক হতভম্ব পুনম। বিয়ে? তাও আবার সে কবে করলো? কখন করলো? সে বিয়ে করেছে সেই জানে না? কি বলছেন আঙ্কেল? হ্যাঁ রে মা, তোর মতো মিষ্টি মেয়ের সাথে ওই ছামড়ার যায় নাকি? সে আমি বুঝবো, ওর সাথে যায় না কি যায় না। আপনাকে নাক গলাতে কে বলেছে? চন্দ্রের জবাব ও তার আশা যেন পুরোটাই বিরক্ত করেছে লোকটিকে। সে চন্দ্রের দিকে তাকায়। চন্দ্র পুনমের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, মামু আর ছোট বাবা ওই দিকে আছে, যাও। চন্দ্রের গম্ভীর কণ্ঠ শুনে কথা চেয়েও বলতে পারলো না পুনম। সে পাশ কাটিয়ে চুপচাপ চলে যায়। লোকটা নরম চোখে পুনমের যাওয়ার দিকে তাকিয়ে চন্দ্রকে বলল, আর কিছুদিন ওয়েট করতে পারলে না? চন্দ্র আহাম্মক বনে গেল, তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। নাবিলাকে হলুদের জন্য আনা হয়েছে। নাবিলা শাকিল পাশাপাশি বসেছে। নাবিলা ও শাকিলের দাদি নানি শুরু করলো হলুদ দেওয়া। এরপর সকল মুরব্বীরা। তারপর শুরু হলো ইয়াং জেনারেশনের। লিমন রূপসা একসাথে হলুদ দিল। মুক্তি পাশে পাশে পুনমকে খুঁজছে। কাউকে খুঁজছেন? কানের পাশে কথাটা কে বলল জানতে পাশ ফিরে তাকায়। ইহানকে দেখে ভুরু কুঁচকে তাকায়। আশা অবধি এই লোক থেকে অজানা কারণে তাকে ইগনোর করে চলে। সেই ইগনোর, যাকে বলে মারাত্মক রকমের ইগনোর। কিন্তু কেন সেটা জানে না মুক্তি। সে ইহানের কথার জবাব দিল না। আশেপাশে কাউকে খুঁজতে লাগলো। তখনই দেখলো তার হাতে কারোর তালুতে বন্দি। আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছেন? যে কারণে আপনি পুনমকে খুঁজছেন সেটাই করতে।
ইহান মুক্তিকে স্টেজের সামনে দাঁড় করিয়ে ইশারা করলো সিঁড়ি বেয়ে উঠতে। মুক্তি হঠাৎই চোখ যায় আনিস সাহেব, পুনম ও চন্দ্র একসাথে দাঁড়ানো। মুক্তি ভাবলো পুনম ভাইয়ের সাথে আসুক, তাই সে অগত্যা ইহানের সাথেই স্টেজে উঠল। প্রথমে নাবিলার গালে হলুদ ছোঁয়ায় দুজনে, তারপর শাকিলের গালে। রিমি পুনম একসাথে উঠবে হলুদ ছোঁয়াতে। রিমি ঝিনুকের সাথে উঠতো, তবে সে রিশানের সাথে হলুদ দিয়েই পগার পার, তাই ঠিক করেছে পুনম সে একসাথেই যাবে। চন্দ্র রিমিকে এসে বলল, রিমি, তোকে ওই আঙ্কেলটা ডাকছে। রিমি তাকালো চন্দ্রের ইশারা অনুযায়ী, দেখলো একটা লোক পাঞ্জাবি পরিহিত ছেলেকে তাদের দিকে ইশারায় কিছু বলছে। রিমি ভাবলো সত্যি ডাকছে, তাই সে চলে গেল সেই দিকে। এই ফাঁকে চন্দ্র খপ করে পুনমের হাতটা ধরে টানতে টানতে নিয়ে যায়। পুনম একবার চন্দ্রের দিকে তাকায় তো একবার হাতের দিকে তাকায়। অজানা কারণে তার গাল লাল হয়ে গেল। যেখানে তার রাগ করার কথা ছিল সেখানে সে কিছুই বলতে পারল না। নাবিলাকে হলুদ ছুঁয়ে দিয়ে হাতের মুঠোয় সেই হলুদটুকু রেখে দেয়, অন্য হাত দিয়ে শাকিলকে হলুদ ছোঁয়ায়। নাবিলাকে পায়েস খাইয়ে নিচে নামতে নিলে হাতের কবজি আঁকড়ে ধরে চন্দ্র, তাকে টেনে স্টেজের পেছনে নিয়ে ছাড়ে। পুনম প্রশ্নসূচক চোখে তাকাতেই গালে শীতল ছোঁয়া পেল। পুনম অবাক চোখে তাকাতেই চন্দ্র ঝুঁকে ফিসফিসিয়ে বলল, শুনেছি কানের কোণের হলুদ ছোঁয়ায় গালে লাগলে নাকি দ্রুত বিয়ে হয়। আল্লাহর কাছে প্রার্থনা করি এরপরের বিয়েটা যেন তোমার হয়। আবার বিড়বিড় গিয়ে বলল, সেটা আবার আমারই সাথে। হতবাক পুনম বিস্ময় চোখে চন্দ্রের যাওয়ার দিকে তাকিয়ে। আজ অন্য চন্দ্রকে দেখছে সে। এই চন্দ্র তার মনে এই শীতল হলুদের মতোই শিশির অনুভূতি দিল। এ কেমন অনুভূতি বুঝলো না পুনম। অজানা লাজে রাঙা হলো কপল। দৌড়ে চলে গেল সেখান থেকে। দৌড়ে যেতে নিলে আবারও ধাক্কা খেলো চন্দ্রের সাথে। সেই সাথে বুঝলো তার হাতে কাগজ টাইপ কিছু একটা। খুলে দেখলো কালো রঙা খুব ছোট্ট একটা 2 ভাঁজের চিরকুট। তোমার লাজে সমুদ্রে ডুব দেওয়া নাবিককে আর কত ডোবাবে, শেষে তো কুল পাবে না এই পরাজিত নাবিক। আশেপাশে তাকে খুঁজলো পুনম, পেল। পুনম ফের লজ্জা পেল। স্থান ত্যাগের উদ্দেশ্যে পা বাড়াতেই মুক্তি তাকে টেনে বলল, এই কোথায় ছিলি তুই? কখন থেকে খুঁজতেছি, খেয়েছিস? মাথা নাড়ে পুনম, কণ্ঠনালী ভেদ করে কথা বের হয় না। মুক্তি কপাল চাপড়ে বলল, মামুনি ব্যস্ত জানিসই তো, একটু নিজে থেকে খেয়ে নিলে কি হয়, খাইয়ে দাও। নিদারুণ আবদারে মুক্তি হেসে তাকে নিয়ে খাবারের কাউন্টারে যায়। বিরিয়ানি নিয়ে খাওয়াতে থাকে। পুনম খেতে খেতে এদিকে ওদিকে তাকাতেই লম্বাটে পুরুষটির চোখে চোখ পড়ে পুনম। মাথা নুইয়ে নেয়, কিন্তু পুরুষটিকে দেখার লোভ সামলাতে না পেরে আবারও তাকায়। পুরুষটি বিস্তর হেসে চলে যায়। তবে দুজনের চোখে চোখে কিছু কথা হয়। সেই চোখের ভাষা বুঝে বুকটা ধক করে ওঠে পুনমের হৃদয়। উত্তাল ঝড়ে নিজেকে নিজেই শুধায়, সে কেন বুঝলো ওই পুরুষটির চোখের ভাষা, কেন? খাওয়া শেষে মুক্তি প্লেট রাখতে যাওয়ার জন্য গেলেই ঝিনুক পাশে বসলো। পুনমের কানে কানে ফিসফিস করে বলল, এই পূর্ণ, সেই চিঠিওয়ালার খোঁজ পেয়েছিস? ঠোঁট কামড়ে এদিকে ওদিকে তাকায়। সত্যিটা বলল। না, ঝিনুককে বলল। পাইনি। অথচ তার মন জানে এই সেই পত্রদাতাকে কে চেয়েছে। সে জানে চন্দ্রই সেই পত্রদাতা, তবুও সত্যিটা বলল না কেন, এটারও উত্তর নেই তার কাছে। শুধু জানে এখন সত্য বলতে মানা, বিশেষ করে তার আব্বুর কানে গেলে। ঢোক গিলল পুনম। হলুদ শেষে এখন নাচের আয়োজন করা হয়েছে। লীলাবালি গানে নাচবে নাবিলার এক কাজিন। অনেকেই সেই তালে তাল মেলায়, কেউ হাততালি দিল। নাচ গান আর অনেক রাত পর্যন্ত চলল। এরপর যে যার মতো করে ঘুমাতে গেল। এখানে সবার বিশেষ কাজ নেই, রিসোর্ট কর্তৃপক্ষ সবটা সামলে নিচ্ছেন। গভীর রাত তামচ্ছন্ন আধারে ঘেরা। ছাদের একপাশে ছোট্ট কমলা রঙা বাতি জ্বলছে।
রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে চন্দ্র, উজ্জ্বল অম্বরে দৃষ্টি তার। অর্ধ আকৃতির ইন্দুর ইন্দুর দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, তুই ওই চাঁদ, আমিও চাঁদ। কলঙ্কে ঘেরা আমাদের জীবন, তবে সেই কলঙ্ক আমাদের সৌন্দর্যটাকে বিলীন করতে পারেনি। জানিস চাঁদ, তুই আমার বড্ড আপন। তুই জানিস এই ঘাড় তেড়া বেপরোয়া ছেলেটা কতটা নীরব, কতটি ভঙ্গুর। আচ্ছা চাঁদ, আমার প্রেয়সী কি আমাকে মানবে সেই ত্রুটি সহ? সেই সময় ধীর পায়ে কারোর হাঁটার শব্দ পেল। রাতের নিস্তব্ধতায় সেটাও শোনালো, তবে ক্ষীণ। কিন্তু চন্দ্র টের পেল, বুঝল কাঙ্ক্ষিত রমণী এসেছে। এই অধমের অপেক্ষা তাহলে শেষ হলো। অবশেষে আসিল জোহরা। হৃদয় নিংড়ানো ডাক বুঝি উপেক্ষা করা যায়? সামনে ফিরে চন্দ্র পূর্ণ দৃষ্টিতে তার জোহরার দিকে তাকিয়ে বলল, তাই বুঝি? পুনম অন্যদিকে তাকায়। আজ সে নিজের অনিচ্ছাকৃত অনেক কাজ করেছে, কিন্তু কেন জানা নেই তার। তবে ভালো লাগছে মন থেকে। মনের শান্তি প্রশান্তি হাওয়া বইছে। অনেক রাত হয়েছে, এবার যাই বললেও গেল না। চন্দ্রের দিকে তাকালো। চন্দ্র কিছুই বলল না, পায়ে পায়ে এগিয়ে আসলো। এক হাত দূরত্ব বজায় রেখে বলল, হাতটা উঁচু করো। পুনম তাকায় চন্দ্রের দিকে। চন্দ্র আবারও চোখের ইশারা করলে কনুই ভেঙে হাতখানা চন্দ্রের সামনে ধরে। চন্দ্র ধরল না, ছুঁল না, তবে পকেট হাতড়ে বের করলো এক মুঠো কাচের চুড়ি। ধরা ছাড়াই চুড়িগুলো ওপর থেকে পুনমের হাতে ছড়ালো। অর্ধ হাত পর্যন্ত ও আসলেই সযত্নে চুড়ি একটা একটা করে টেনে নিচে নামালো। পুনম অপলক চন্দ্রের দিকে তাকিয়ে। চন্দ্র তার দিকে তাকাতেই নজর ঝোঁকায়। নজর ঝোঁকাতেই চোখে চোখ পড়ল দুজনের ছায়া। ছায়া জোড়া কেমন যেন পাশাপাশি একত্রে দাঁড়িয়ে, একত্রে মিশে, অথচ তাদের দূরত্ব এক হাত। পুনমকে তাকিয়ে থাকতে দেখে চন্দ্র বলল, ছায়াও চাই, আমি তুমি আমরা হই একে অপরের ছায়া সঙ্গীর সাথে, পাশাপাশি ও কাছাকাছি থাকার সঙ্গী হই। কি বলবে ভেবে পেল না পুনম। এদিকে ওদিকে তাকিয়ে চন্দ্রের সামনে থেকে দৌড়ে যেতে নিলে চন্দ্র বলল, একটু। থেমে গেল পুনম। চন্দ্রের দিকে ফিরে বলল, খুব খুলবো না চুড়ি, থাকবে আমার হাতে। আপনার এই উপহার আমার কাছে অমূল্য রতন স্বরূপ। চন্দ্র বিস্তর হাসল। ওই মোহনীয় হাসিতে ডুবিল পুনম। আর বুঝি কিনারা পায়? সম্মতি ফিরতেই দৌড়ে চলে গেল পুনম। সেদিকে তাকিয়ে হাসি বিস্তৃত করলো চন্দ্র। বহুদিন পর আজ হাসল চন্দ্র। এমন হাসি অনেক দিন কেউ দেখেনি। ঘরে ঢুকে সোজা রুমের সাথে লাগোয়া বারান্দায় যায় পুনম। দেওয়াল ঘেঁষে বসে পড়ে। চুড়ি পরানো হাতটা বুকের মাঝে চেপে ধরে। কিশোরীকালের প্রথম ভালো লাগা লোকটি তার। প্রথম যেদিন তাদের বাড়িতে লোকটিকে দেখেছিল, অবাক হয়ে কয়েক পল তাকিয়েছিল পুনম। লম্বাটে মাঝারি গড়ন দেহের লোকটি। তবে পুনমের নজর কেড়েছিল পুরুষালী মোটা জোড়া ভ্রু। সেই ভ্রু দেখে বেশ ভালো লেগেছিল তার। চোরা চোখে রান্নাঘর থেকে একবার দেখেছিল সে। তার বাবা ও সেই মেহমান আঙ্কেলটা ঝগড়া করছিল তার আর ওই লোকটার বিয়ে নিয়ে। সেই বিয়ের কথা শুনেই হৃদয়ে হালকা দোলা দিয়েছিল পুনমের। টিন এজ বয়স, এই বয়সে অনেক কিছুই ভালো লাগে। সেই ভালো লাগা টের পেয়েছিল সচেতন বাবা আনিস আকন্দ। মেয়ের ভালো লাগাকে প্রশ্রয় দেয়নি, তাকে চন্দ্রের ভয়াবহ সত্যের মুখোমুখি করেছে। সেই সত্যকে তখন ভয় পেলেও দিনে দিনে সেই ভয় ফিকে হতে লাগলো। লোকটা তাকে কটু কথা বললে তার কষ্ট লাগতো। প্রথম প্রথম ইগনোর করতে লাগলো, পরে রাগের বশে তার মুখের উপরে জবাব দিত। কিন্তু পুনম এটি খেয়াল করত। সে যখন লোকটার মুখে মুখে জবাব দিত, লোকটার চোখে রাগ থাকতো না, থাকতো একরাশ মুগ্ধতা, যা গাম্ভীর্যতার আড়ালে ছেয়ে থাকতো। কেন জানি পুনম সেগুলো দেখতে পেত। বলা চলে মেয়েদের সিক্স সেন্স প্রখর। পুনম অনেক কিছুই ধরতে পারলো, কিন্তু বাবার ভয়ে ধরা দিল না। ওই যে বাবাকে সে কথা দিয়েছে সে চন্দ্রের থেকে দূরে থাকবে। তবে আজ শাড়িতে পুনমকে দেখে চন্দ্রের ধৈর্যের বাঁধ যখন ভাঙল,
পুনমেরও ওয়াদার কথা মনে রইল না। হু হু করে কেঁদে দিল পুনম। বিড়বিড় করে বলল, আই এম সরি আব্বু, আই এম সরি। আমি কথা রাখতে পারিনি নিজের মনটাকে আটকে রাখতে। তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারিনি। বাবার কথা রাখতে না পারার অনুশোচনায় জর্জরিত পুনম। দেওয়ালে মাথা ঠেকিয়ে পূর্ণিমা রাঙা আলোয় আকাশের দিকে তাকিয়ে আছে সে। পুনমদের কটেজের সামনাসামনি চন্দ্রদের কটেজ। পুনম যদিও এখানে থাকার কথা, তবে নাবিলা চাওয়াই এই মুক্তি পুনম, ঝিনুক, রিমি এরা একসাথে আছে। নিশা থাকতে চাইল, সিতারা খানম দেয়নি। অদূরে টিং টং করে শব্দ হচ্ছে, গরু কাটাকুটি চলছে। প্রায় ২৭০০ মানুষের আয়োজন চলছে, কম কথা না। তাই বাবুর্চিরা আগে থেকে প্রিপারেশন করে চলেছে। চন্দ্রের চোখে আজ আর ঘুম। পুনমের পজিটিভ সাইনটা তার কাছে যেন অবিশ্বাস্য, তবে কোনো রিয়াক্ট করেনি। যেন মন আগে থেকেই জানতো পুনম পজিটিভ সাইন দিবে। চন্দ্র উঠে বারান্দায় যায়। রিশান, শিহাব, ইহান বিছানায়। ঘুম চন্দ্র বেড শেয়ার করে না, তাই সে নিচে বিছানা পেতেছে। কাল যদিও ঘুম হয়নি খুব একটা, তবে আজ ঘুমিয়ে আছে। খুশিতে মন ছেয়ে আছে। কাউকে জানাতে পারছে না, খুশি সেলিব্রেট করতে পারছে না, আর করবেও না। কারণ চন্দ্ররা নিজের খুশি নিজেদের কাছে চেপে রাখতে জানে, তেমন দুঃখও চেপে রাখতে জানে। সবটাই তার নিজের। দুনিয়ার আলোয় গম্ভীর রকচটা চন্দ্র রাতের আধারে নিজের দুঃখ বিলাস করে ওই হাজার হাজার মাইল দূরে থাকা আকাশের শশীর দিকে তাকিয়ে। আজও সেই চিরন্তন বন্ধুর সাথে সুখ সেলিব্রেট করবে চন্দ্র, আজ যে তার জোহরা ধরা দিয়েছে। চন্দ্র বারান্দায় দাঁড়িয়ে পূর্ণিমা রঙা আলোকিত অম্বরে তাকায়। আবার নজর সামনে দিতেই দেখতে পায় পুনম ঠাই বসা বারান্দায়। তবে বসে থাকায় অবয়ব বোঝা ছাড়া আর কিছুই দেখা যায় না। চন্দ্র তো তার জোহরার ছায়াকেও নিজের সঙ্গী করেছে, তার নিঃশ্বাসের গতিকেও তাকে ধরতে পারে। গোলাপি রঙা সুতি থ্রি পিস আর একটা কামিজ পরা, মাথায় এখনো ওড়না সেই রকমই দেওয়া, আলগোছে কানের, কপালে কিছু চুল, সেই দিকে ধ্যান নেই রমণীর। দুইজন দুই প্রান্তে একজন আরেকজনকে দেখে চলেছে। একজন সরাসরি তাকালেও আরেকজন চোরা চোখে দেখতে থাকে। মন মস্তিষ্ক লড়াই করে চললেও বেহায়া চোখ তখন প্রাণ সখার দিকেই নজর। বিয়ে বাড়ি আর হইচই হবে, সেটা বেমানান, তবে আজ এই হইচই পুনমের কাছে বিরক্তিকর ঠেকছে। সারা রাত নানান টেনশনে ঘুমাতে পারেনি, ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে, তাই এখন আর ঘুম প্রয়োজন। না হলে সারাদিন মাথা ব্যথায় মেজাজ খিটখিটে হয়ে থাকবে। পূর্ণ, এই পূর্ণ ওঠ, ৯টা বাজে। দেখ, ঝিনুক ঘুমাতে দে, ভালো লাগছে না। আজীব মেয়ে, বিয়ে বাড়িতে এসে কেউ এমন মটকা মেরে ঘুমায় নাকি? ওঠ তো। পুনমকে জোর করে উঠায় রিমি, ঝিনুক আর সকলে বাইরে। এই দুই বোন পুনম ছাড়া যাবে না। এদের ডাকাডাকিতে পুনম ঘুমাতে পারে না, উঠে বসে। ঝাপসা চোখে তাকিয়ে বলে, আর ১ ঘন্টা ঘুমাই বনু প্লিজ। আর ১ সেকেন্ডও না। অগত্যা পুনম উঠে পড়ে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই রিমি পুনমের হাতের দিকে তাকিয়ে বলল, এই পুনম, কাল রাতে চুড়ি এখনো পরে আছিস কেন? রিমির কথায় ঝিনুক পুনমের হাতের দিকে তাকায়, ভুরু কুঁচকে বলল, এই চুড়ি তো কাল রাতে তোর হাতে ছিল না, আসলো কোথা থেকে? ঢোক গেল পুনম। আমতা আমতা করে বলল, কাল রাতে পড়েছি। মাথায় হাত দিয়ে রিমি বলল, তুই এত চুরি পাগল? তবে ঝিনুক এখনো পুনমের হাতের দিকেই তাকিয়ে আছে। আজ পুনম কোনো আনন্দের অংশ গ্রহণ করেনি, তার মাথা ধরেছে তাই। চুপচাপ বসে ছিল একটা টেবিলে, মাথা ২ আঙ্গুল চেপে ধরে বসে আছে পুনম। আশেপাশে আব্বুকে খোঁজে, তবে পায় না। তখন সামনে কেউ বসলো। পুনম তাকায়, চন্দ্র বসে ফোনের দিকে নজর দিয়ে একটা প্লেটে ঢেলে দিল। ঢাকনা উল্টে দেখে একটা কালো রঙা চিরকুট। ভাঁজ খোলে, খেয়ে ঔষধ খেয়ে নাও, এরপর ১ কাপ রং চা খাবা তুলসী পাতা দিয়ে।
খেয়ে দিয়ে সোজা রুম আর ঘুম। ঘুম পূর্ণ না হওয়া পর্যন্ত আমি বাইরে যেন না দেখি তোমাকে। লম্বা চওড়া একটা হুমকি। ও স্নেহ মেশানো চিরকুট কাগজটা বাম হাতের মুঠোয় রেখে ডান হাতে খাওয়া শুরু করলো। খাওয়ার তালে চুড়িগুলো আপন ছন্দে নেচে উঠল। সেই রিনঝিনি শব্দ সামনে বসা চন্দ্রের কানে যায়। সবাই তাকে ফোনে ব্যস্ত দেখলেও তার সর্বোচ্চ ধ্যান তার জোহরার দিকে। পূর্ব ও পরশ একসাথে চা নিয়ে হাজির হয়। আপি, মাথা বেশি ব্যথা করছে? পরশের কথা শুনে পুনম অভিমানী স্বরে বলল, এখন আপির খেয়াল কে রাখে? আপি তো কেউ না, তাই আপির দিকে কারোর খেয়ালই নেই। খারাপ লাগে পূর্ব পরশের। বিয়ে বাড়িতে আসার পর থেকে তারা পুনমের কাছে খুব একটা আসেনি। মুক্তি নিষেধ করেছে। অবশ্য পূর্ব পরশ চিন্তা করলো, তবুও একবার চেক করা উচিত ছিল তাদের প্রিয় আপিটা ঠিক আছে কিনা। সরি। এক কান ধরে দুই ভাই একসাথে বলল। ওদের বন্ডিংটা ভালো লাগে পুনমের, ঠিক যেন দুজন যমজ। ওই হয় না, নন আইডেন্টিক্যাল টুইন্স, তাদের মতো। দুইজন সবসময় জোড়া জোড়া থাকে। তাদের দেখে বোঝার জো 1 বছর আগ পর্যন্তও তাদের মধ্যে পরিচয় ছিল না। চন্দ্রেরও ভালো লাগলো এদের বন্ডিংটা। ওদের দেখে চন্দ্রের রিশান ও শিহাবের কথা মনে পড়ে গেল। ওরা সবসময় চন্দ্রের সাথে এবং পক্ষে থাকতো। এতেই যেই কাজ হোক না হোক, তাদের কাছে অলওয়েজই চন্দ্র ইজ দ্য রাইট। কেউ ডাকতেই চন্দ্র সেখানে চলে গেল। আর যাওয়ার আগে পুনমকে খাওয়ার পুরোটা শেষ করতে ইশারা করে গেল। বেলা 1টা, আর মোড়া ভাঙে পুনম। মোবাইল হাতে নিয়ে দেখলো সময় 1টা 10। বেশ ভালোই বেলা হয়েছে, একটা ঘুম হয়েছে ভালো। তার শরীর ঝরঝরে লাগছে। দরজা খুলে বের হয়। ঝিনু কৃমি দৌড়ে আসে। কিরে, তোর মাথা ব্যথা কমেছে? হুম। পূর্ব পরশ তোর কাছে যেতে দিল না, বলল তুই ঘুম, এখন যাতে তোকে ডিস্টার্ব না করি। ঘুমের কারণে তো মজাও করতে পারলি না। দেখ, আমরা রং খেলেছি। পুনম তাকায় ওদের দিকে, পুরো মুখ জামা রঙে জর্জরিত। পুনম হাসলো। ঝিনুক বলল, চল, রেডি হতে চল। পার্লার থেকে লোক এসেছে। নাবিলা আপুকে নিয়ে রূপ আপু ও মুক্তি আপু সেই দিকেই আছে। আমরাও সাজবো আজ। উহুম, আমি সাজবো না, আমাকে আপু সাজিয়ে দিবে। কিছু বলে না দুই বোন। পুনমকে টেনে নিয়ে যেতে লাগে। যাওয়ার পথে হঠাৎ থেমে যায় পুনম, সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে। এ যেন এক অন্য চন্দ্র দাঁড়িয়ে। চন্দ্রকে দেখে রিমি ঝিনুক পুনমকে রেখেই চলে গেল। তাদের মিশন চলছে, চন্দ্র পুনম এক করার মিশন। গ্রে কালারের পাঞ্জাবি, চোখে সুরমা, মাথায় সাদা টুপি, বড় বড় চোখে ঘন পাপড়ি যুক্ত চোখে সুরমা আবরণটা পুনমের হৃদস্পন্দনটা বাড়ায়। পলক জাপটে আবার তাকায়। চন্দ্র বলল, চল, দেরি হয়ে যাচ্ছে। শিহাবের কথায় চন্দ্র ও পুনমের ধ্যান ভাঙে। পুনম ও চন্দ্র এতক্ষণ নিজেদের মধ্যে ডুবেছিল। পুনমে ঘোমটা ধরে পাশ কাটিয়ে দৌড় দেয়। চন্দ্র, শিহাব, রিশান, ইহান একসাথে বের হয়। লিমন রাস্তায় শ্বশুরদের সাথে আছে। সকলে নামাজ শেষে বিয়ের ভেন্যুতে যাবে। রিসোর্ট সংলগ্ন একটা মাঠে বিয়ের ভেন্যু করা হয়েছে। পুনম নাবিলার ঘরে ঢুকে দেখে সকলে সাজে ব্যস্ত। নাবিলাকে একজন সাজাচ্ছে, সে শুধু লেহেঙ্গা টপটা পরে আছে। এসেছে আমাদের ঘুম কাতুরে আপা। ঝিনুকের কথা শুনে নাবিলা মজা করার স্বরে বলল, কিরে, চন্দ্রভাই ছাড়লো? সে আমাকে ধরেছে কবে যে ছাড়বে। সেই সকলে সমস্বরে বলে উঠল। পুনম হকচকিয়ে গেল, ফের লজ্জা পেল। আপু, আমি যাই গোসল করতে। পুনম পালিয়ে গেল, তবে তার কানে আসলো পেছনে তার বিচ্ছু কাজীর মহলে হাসি। কাজীর মহল একটা মারাত্মক গ্রুপ। এরা থাকলে ক্ষণে ক্ষণে লজ্জা দেবে, আর এরা না থাকলে জীবনটাই পানসে পানসে লাগছে। যে কোনো অনুষ্ঠান মহলে কাজিন ছাড়া জমে না, এটা একনিষ্ঠ সত্য। গোসল শেষে বের হয়ে দেখলো ঝিনুক রিমি একদম রেডি হয়ে ওর জন্য তারা বসেছিল।
বের হয়েছিস? চল চল। রূপ, আপু ওয়েট করছে তোর জন্য। ওই সময় ওইভাবে বললি কেন আপু? মুক্তি আপু কি ভাবলো বলতো? শোন, মুক্তি আপু তোর ভাবি করার জন্য এক পায়ে খাড়া, বুঝেছিস? আর আমাদের ভাইয়ের মধ্যে খারাপের কি আছে? বয়ে গেছে তোর ভাইয়ের বউ হতে। কোমরে হাত রেখে রিমি গম্ভীর কণ্ঠে বলল, কেন হবি না? তোর ভাইয়ের বউ বানানোর জন্য আমরা একটা মিশনে নেমেছি। মিশন চন্দ্র ভাইয়ের বউ পুনম ভাবি? হ্যাঁ হ্যাঁ, অনেক কথা বলেছে এবার। এটা টানতে টানতে এবার চল। পুনমকে টানতে টানতে নিয়ে যায়। আরে আরে, ড্রেস নিব না? লাগবে না, আছে আমাদের কাছে। পুনম জানে আর বলেও লাভ নেই, এরা কানে তুলবে না। পুনম আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। গ্রে কালারের শাড়ি, সোজা সিথি করে লম্বা রজনীগন্ধা ও লাল গোলাপের টিকলি। এক হাতে সেই সকালের সাদা চুড়ি, আরেক হাতে রজনীগন্ধা ও গোলাপ মিশেলের একটা চুড়ি। কানে সিম্পল সাদা টপ, চুলগুলো খোপা করে কানের পাশে গোলাপ গুজেছে। কাজল কালো চোখ জোড়া আরো কালো করেছে কাজলের মাধ্যমে। মাশাআল্লাহ, আজ আমার ভাই পাগল হয়ে যাবে। গোলাপের পিনটা লাগাতে লাগাতে বলল। পুনম লাজে রাঙা হয়, নজর ঝুঁকিয়ে বলল, এগুলো বলে না আপু। এই মুক্তি, আমার বোনকে আর তোরা লজ্জা দিস না। এবার থাম, যা। লজ্জা দেওয়ার চন্দ্র ভাইই দিবে। হা হা করে হেসে উঠল সবাই। নিশা বলল, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না চন্দ্র ভাই। কথাটা শেষ করতে পারে না, ঘরে ঢোকে রেশমা বেগম। হ্যাঁ রে, তোদের হয়েছে? একটু পর কিন্তু নাবিলাকে নিয়ে ভেন্যুতে যেতে হবে। সকলে ভয়ে ঢোক গেল। এক একে অপরের দিকে তাকায়, পাছে মামুনি কিছু শুনে ফেলেনি তো। রেশমা বেগম পুনমের কাছে যায়, ওর থুতনিতে হাত রেখে কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার মাকে সুন্দর লাগছে। পুনম বিস্তর হাসে। রেশমা বেগম আবারও বলল, আম্মু, আব্বু, বাবা, ওরা দুজনে একসাথে দেখা করে এসো। আর ফের রিমি, ঝিনুক, মুক্তি, রূপসা নিশার দিকে তাকিয়ে বলল, আপনারাও যার যার বাবার সাথে দেখা করে আসুন। বাবার রাজকন্যারা, আপনাদের বাবারা পাগল হয়ে গিয়েছে। যে যার বাবার কাছে চলে যায়। আনিস সাহেবের কাছে যায় পরশ, পুনম, রেশমা। মেয়ের মাথায় চুমু খায় আনিস সাহেব। মাথা ব্যথা কমেছে আম্মা? হ্যাঁ আব্বু। পরশ ঔষধ দিয়েছে এলো? হাসে আনিস সাহেব। শাড়িতে মেয়েটাকে হঠাৎই বড় লাগছে। একটু আগেই কাইফির মা ফোন দিয়েছে, তারা জানিয়েছে কাইফি আপাতত একটু সুস্থ আছে। তারা আসলেই পুনমের সাথে আংটি বদল সেরে ফেলবে। পরে পুনমের এক্সাম শেষ হলে বিয়েটা সেরে ফেলবে। যদিও আনিস সাহেবের এত তাড়াতাড়ি মেয়ে বিদায়ের মন টানে না, তবুও তিনি ঠিক করেছেন মেয়ে এখনই উঠিয়ে দিবেন না। মেয়ে অনার্স সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে উঠলে দিবে। তিনি এখন কোনো কিছুতেই আগাতে চান না। চন্দ্র যা শুরু করেছে এতে সে বাধ্য হয়েছে। মুক্তি ডাকতেই পুনম চলে যায়। যেতে নিলে আনিস সাহেব পেছন থেকে বলল, বাবার কাছে করা ওয়াদা মনে আছে তো আম্মা? থেমে গেল পুনম। পেছনে ফিরে জোরপূর্বক হেসে মাথা নাড়িয়ে চলে যায়। যেতে যেতে চোখটা ঝাপসা হয়, নাক টেনে চোখ আহ, নিজেকে কন্ট্রোল করে পুনম। ঠিক করে, কাল যা হয়েছে মনের অজান্তেই হয়েছে। আর এগোনো ঠিক হবে না, চন্দ্রের থেকে দূরে দূরে থাকতে হবে। নাবিলার ঘরে অবস্থান সকল মেয়েদের। কাজী নাবিলার এজাহারের নিতে এসেছে। কাজীর বলা শেষ হলে নাবিলা 2 মিনিটের ব্যবধানে কবুল বলল। সকলে আলহামদুলিল্লাহ বলে প্রস্থান করলো। বিয়ে শেষে নাবিলাকে ভেন্যুতে নিয়ে যাওয়া হবে, তাই মুক্তি, রূপসা ও আরো কয়েকজন মিলে লাল ওড়না ধরে মাঝখানে নাবিলা হেঁটে যায়। শাকিলের পাশাপাশি বসিয়ে ঘোমটা ওঠানোর কথা বলে। শাকিল ঘোমটাটা উঠিয়ে নাবিলার কপালে চুমু দিলে সকলে হৈ হৈ করে ওঠে। এরপর চলে বর বধূর ফটো সেশন। একে একে সকলের সাথে ছবি ওঠানো হয়। ছবি তোলার শেষে এখন মুরব্বীদের সাথে পরিচয় করানো হয়, কারণ রিসিপশন এখানে হবে না, ঢাকায়, তাও আবার 4 দিন পরে।
তাই এখানে যেই আত্মীয় আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। পুনম স্টেজ থেকে নেমে আনিস সাহেবের কাছে যায়। মেয়ের জন্য তিনি বসে আছে, তাকে খাইয়ে দিবে। এই 2 দিন তিনি চাইলেও খেয়াল রাখতে পারেনি, তাই মুক্তিকে সবসময় বলে রাখতো, আর তিনিও মেয়ের আনন্দে ব্যাঘাত দিতে চাননি। খাওয়া শেষে পুনম একটু ঘুরে ডেকোরেশন দেখতে থাকে। তখন সামনে ঝিনুক দাঁড়ায়, টেনে নিয়ে যায় পুনমকে। হঠাৎই ধাক্কা দিয়ে হাত ছেড়ে দিলে সামলাতে পারে না পুনম, পড়ে যেতে নিলে কাউকে আঁকড়ে ধরে। মুক্তি চিটিয়ে ওঠে, ক্যামেরাম্যান ক্লিক। খচখচ শব্দে 4-5টা ছবি উঠে যায়। পুনম এখনো আহাম্মকের মতো করে হা করে চন্দ্রের বুকে আছে। চন্দ্র বুঝলো পুনম ভয় পেয়ে গেছে। এটা কার বুদ্ধি ছিল? খ্যাপাটের স্বর শুনে উপস্থিত সকল ভাই বোনেরা ভয় পেল। রিশান ঢোক গিলে এদিকে ওদিকে তাকালো। কথা বলছিস না কেন তোরা? চা 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 চা। এই বেহুদা মজা করার টাইম পাস না তোরা? এখন যদি ও পড়ে যেত, আমি যদি ধরতে না পারতাম, অথবা বড়রা কেউ এসে পড়লে। এখানে বড় কেউই নেই চন্দ্র, রাগ করিস না। শিহাবের কথা শুনে পুনমকে আলতো হাতে দাঁড় করিয়ে গট গট পায়ে হেঁটে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল সকলে। রিশানের দিকে তেড়ে গেল ঝিনুক। তোমার এই গাধা মার্কা আইডিয়ার জন্য সকলে ফেঁসে গেছি। রিশান মুখ ফুলিয়ে বলল, ওই বেটা, কাল থেকে ভালো মেজাজে ঘুরছিস। আমি কিভাবে জানবো যে শ্রাবণ মাসের মতো ওর মুঠের ঠিক থাকবে না? কখনো মেঘ তো, কখনো বৃষ্টি। চন্দ্রের ঝাড়ি শুনে ক্যামেরাম্যানও ঝটপট বের হয় সেখান থেকে। সে যাওয়ার আগে শুনতে পায় কেউ তাকে ডাকছে। চন্দ্রকে দেখে ঢোক গেলে ভাবে আবার তাকে ধরবে নাকি, তবে তাকে অবাক করে দিয়ে বলো, সবগুলো ছবি ইমিডিয়েট আমার চাই, আমাকে দিয়েই ডিলিট করে ফেলবে, ওকে? মাথা নাড়ে লোকটি। জোর বাচ্চা বেঁচে গেছে। বিকালের মধ্যে বিয়ের সকল কার্যক্রম শেষ, তাই এখন যে যার কাজে আছে। সন্ধ্যা হতেই সকলের রিসোর্টে ফিরবে। যারা কাছাকাছি তারা আজই বেরিয়ে পড়েছে। রাত 8টা। কোনো কাজ না থাকায় ছোটরা নাবিলা ও শাকিলকে রুমে হামলা দিয়েছে। ফুলে ফুলে সাজানো খাটে বসে আছে মেয়েরা। ছেলেরা কেউ চেয়ারে তো কেউ ডিভানে, আবার কেউ কেউ বাইরে থেকে চেয়ার এনে বসেছে। গল্পের মাঝেই নাবিলা বলল, এই চল কিছু গেম খেলি। কি গেম? সকলে রাউন্ড করে বসবে, মাঝে একটা বোতল ঘুরতে থাকবে এবং বলে কতগুলো চিরকুট থাকবে। বোতল ঘোরানো হবে, যার দিকে থামবে আর তাকে এখান থেকে একটা চিরকুট উঠিয়ে নিয়ে সেই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করতে হবে। সবার কাছে ভালো লাগলো। সবাই সিরিয়ালে যায়, যার যার জায়গায় বসতে লাগলো। প্রথমে আসলো শিহাবের, সে চিরকুটটা উঠালো। সেখানে লেখা গান গাইতে হবে। শিহাব বিনা দ্বিধায় গান গাইলো। এরপর লিমন, ঝিনুক, রূপসা, ইহান, মুক্তি, নাবিলা। শেষে বোতল ঘুরে আসলো চন্দ্রের দিকে। চন্দ্র চিরকুট উঠালো। নাবিলা বলল, দেখি দেখি, কাউকে প্রপোজ করো চন্দ্র ভাই। চন্দ্র ভুরু কুঁচকে তাকাতেই সবাই থেমে গেল। এখনই তারা খিল্লি খিল্লি উড়ানো শুরু করতে নিয়েছিল, তবে চন্দ্রের তাকানো দেখে থেমে গেল। তবে সবাইকে অবাক করে দিয়ে চন্দ্র উঠে দাঁড়ায়। খাটে বসা পুনমকে উঠিয়ে বারান্দার গেটের সামনে দাঁড় করিয়ে বলল, দ্য মুন ইজ বিউটিফুল, ইজন্ট ইট? হা হয়ে গেল পুনম, আর সকলে হতাশ হয়ে বসে রইল। এটা কি বলল চন্দ্র ভাই? এটা আকাশের চাঁদ, সব সময় সুন্দর, এটা তো জানা কথা। হতাশ সকলে, বেশ হতাশ। 2 আঙ্গুলের ফাঁকে নিকোটিনের ধোঁয়া উড়াতে ব্যস্ত ইহান। সকলে যখন হতাশ হয়ে তাকিয়েছিল চন্দ্রের দিকে, তখন ইহানের চোখে ছিল বিস্ময়। অবিশ্বাস্য নজরে দেখে চলেছিল। 2 আঙ্গুলের ফাঁকে 2 আঙ্গুলের ফাঁকে নিকোটিনের ধোঁয়া উড়াতে ব্যস্ত ইহান। সকলে যখন হতাশ হয়ে তাকিয়েছিল চন্দ্রের দিকে, তখন ইহানের চোখে ছিল বিস্ময়। অবিশ্বাস্য নজরে দেখে চলেছিল চন্দ্র ও পুনমকে। তার কানে এখনো চন্দ্রের কথাটা বাজছে। চন্দ্রের পুনমের প্রতি নরম ভাব, মুগ্ধতা, সবকিছুই এই কয়দিন তার চোখে পড়েছে। সাথে চোখে পড়েছে এক ধরনের ডেসপারেট ভাব।
চন্দ্রের কথাটাও ইহানের কাছে ছিল বিস্ফোরণের মতো। দ্য মুন ইজ বিউটিফুল, ইজন্ট ইট? এই কথাটা হচ্ছে ভালোবাসা প্রকাশের ইনডাইরেক্ট অর্থ। আই লাভ ইউ না বলে এভাবেই ভালোবাসা প্রকাশ করা যায়। এটা একজন জাপানিজ কবির লেখা। ইহানের সংগ্রহে আছে এই বইটি। পড়ালেখার জন্য দীর্ঘদিন সে জাপানে ছিল, তাই জাপানিজ ভাষা রপ্ত তার। ইহানের মনে আরো ভাবনা উৎপন্ন হয়, যদি চন্দ্র পুনমকে ভালোবাসে তাহলে কাইফির কি হবে? দীর্ঘ 3 বছর যাবৎ ভাই সম বন্ধুর একটু উপেক্ষা করতে দেখেছে সে, একটু একটু করে কুড়িয়ে রাখা আবেগ অনুভূতি দেখেছে সে, ওই পুচকে মেয়েটার জন্য জমিয়ে রাখা আবেগ দেখেছে সে। কি হবে এই ভবিতব্য, এটা ভেবেই ইহান নিজের চুল খামচে ধরে এক হাতে। কারোর কাশির শব্দ শুনে ফিরে তাকায় ইহান। মুক্তির কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে গেছে। এমন অভদ্রের মতো বায়ু দূষণ করছেন কেন? ইহান তাকিয়ে রইল ওই লালচে রাঙা মুখের দিকে। এগিয়ে এসে মুক্তিকে শোধায়, আপনার ভাই কি পুনমকে পছন্দ করে, ভালোবাসে? শান্ত স্বরে জবাব। ইহানের রাগ লাগলো কাইফির কষ্ট। সে দেখতে পারবে না, এর চেয়ে বাড়িতে গিয়ে কাইফিকে বলবে। দ্রুত আনিস আঙ্কেলকে বলে কাইফির সাথে পুনমের বিয়েটা ঠিক করে ফেলতে। নিশ্চয় পুনমের মনে চন্দ্রের জন্য কোনো অনুভূতি নেই। ইহান এক পলক মুক্তির দিকে তাকায়। ইহান চলে যেতে নিলেই পেছন থেকে মুক্তি বলল, আপনি কোনো কিছু নিয়ে চিন্তিত? আপনাকে ভাবতে হবে না। শান্ত তবে কেমন যেন রুক্ষ শোনালো স্বরটা। মুক্তির ইগোতে লাগলো, বেশ ইগোস্টিক মেয়ে সে। চন্দ্রের বোন কিনা, তবে তার ইগো পারিবারিক না, শুধু বাইরের লোকের জন্য। সে মনে মনে ঠিক করলো আর ইহানের সাথে কথা বলবে না। ফজরের পরপরই সকলে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজ আর হই হুল্লোড় হলো না। রিমি ঝিনুক ঘুমে বেহুশ, নিশা রায়ান পূর্ব পরশ এরা বরাবরই চুপচাপ। তাহলে আর কেউ নেই হই হুল্লোড় করার মতো। কিন্তু আজ ইহানকে অন্য দিন থেকে বেশি গম্ভীর লাগলো। চন্দ্রদের পাশেও বসেনি। লিমন অবাক হলেও কিছুই বলল না। শিহাব রিশান কিছু নিয়ে আলোচনা করছিল। নিশ্চুপ বাস। গন্তব্যস্থলে পৌঁছাতে আর মাত্র 1 ঘন্টা বাকি। আনিস সাহেব হঠাৎই বললেন, আপা, আজ বিকালে একটু তুই আর দুলা ভাই আমাদের বাসায় আসিস তো। পারভেজ, তুইও আসিস। ভাইয়ের কথা শুনে হঠাৎই মনে খটকা লাগলো, তবে অত কিছু না ভেবে বলো, কেন রে আনিস? আনিস সাহেব বলতে নিয়েও চুপ মেরে গেলেন। কোনা কোনার চোখে চন্দ্রের দিকে তাকিয়ে বলল, কথা আছে। যে যার বাড়িতে চলে গেল বাস থেকে নেমে। নিপা, চাঁদনি বেগম, সিতারা বেগম রেশমা বেগমকে রান্না করতে মানা করে নিজেরাও চলে গেল। রেশমা বেগমও একটু ফ্রেশ হয়ে চলে গেল ওই বাড়িতে। রান্নাঘরে অবস্থান 4 রমণী। সবজি কাটতে কাটতে চাঁদনি বেগম বলল, হ্যাঁ রে রেশমা, আনিস কি জন্য ডাকলো জানিস কিছু? না আপা, কাল রাত থেকেই কেমন যেন গম্ভীর দেখলাম। সকালে উঠে তোমাদের সামনেই তো কথা বলল। মাথা নাড়ে চাঁদনি বেগম। কিছু বলে না 4 রমণী। কথা পরিবর্তন হয়, বিয়ের আয়োজন সহ আরো কথা চলতে থাকে। মেয়ে ছেলেরা যে যার রুমে। রিশান শিহাব বাড়িতে যায়নি। এই বাড়িতেই তাদের জন্য একটা বরাদ্দকৃত রুম আছে, তারা সেখানেই থাকে। নিজের ঘরের মেঝেতে শুয়ে চন্দ্র নজর সামনের ঘরের বারান্দা বরাবর। কাল রাত থেকেই দেখছে মেয়েটা কেমন যেন গুটিয়ে নিয়েছে নিজেকে। কাল থেকে অনেকটা এড়িয়ে চলছে এই মেয়েটা। কিন্তু কেন? প্রথমে ভাবলো লজ্জায়, পরে দেখলো সবার সাথে কথা বলছে, শুধু তার সাথে না। চন্দ্রের সাথে কথা বলছে, শুধু তার সাথেই না, চন্দ্রের সাথেই। এই না, চন্দ্র যখনই পুনমের সাথে কথা বলতে গেল তখনই কোথা থেকে দেখতো যেন আনিস সাহেব এসে হাজির। তা দেখে এক প্রকার বিরক্ত হয়ে চন্দ্র ভেবে রেখেছে এই মেয়েকে বিয়ের পর শ্বশুরের থেকে দূরে রাখার জন্য পুরো 1 বছর সে দূরে থাকবে। পুনম চুপচাপ বসে আছে, মাথায় এখনো টাওয়াল পেঁচানো। ঘরে নক করলো রেশমা বেগম। আম্মা, খেতে আয়, ওই বাড়িতে যাব। পুনম উঠতে নিলেও ওই বাড়িতে যাওয়ার কথা শুনে আবারও বসে পড়লো। কাপা কাপা স্বরে বলল, আম্মু, আমি এখন ঘুমাবো, তুমি যাও, আমার জন্য নিয়ে এসো ভাত।
ঘুমের কথা শুনে আর কিছুই বলল না রেশমা বেগম। চলে গেলেন চন্দ্রদের বাড়িতে। ঢুকতেই আনিস সাহেব পুনমের কথা জিজ্ঞাসা করলে তিনি জানায় সে ঘুম, তার জন্য খাবার নিয়ে যাবে, যাওয়ার সময় আর নিয়ে যাবে। চন্দ্র খেতে বসে, দ্রুত ভুরু কুঁচকে প্লেটের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না, আবার খেতে থাকলো। আনিস সাহেব খেতে খেতে বলেন, আপা গিয়ে রেশমার সাথে একটু এগিয়ে দিস তো, একটু রান্না বাড়ার ব্যাপার আছে, আমার কিছু গেস্ট আসবে। কে আসবে? চাঁদনি বেগম বলার আগেই রেশমা বেগম বলল। আনিস সাহেব বলল, আসলেই দেখতে পাবে। চন্দ্রের হাত থেমে গেল। আনিস সাহেবের রহস্যর কথায় কেমন যেন সন্দেহ হচ্ছে চন্দ্রের। তবে চন্দ্রের পাশাপাশি আরো একজন আনিস সাহেবের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে, সে হলো মুক্তি। কেমন একটা রহস্যময় দুর্গন্ধ ছড়াচ্ছে। বিড়বিড় করে বলতেই রিশান পাশ থেকে বলল, এই গন্ধটা আমার নাকেও আসছে। কি করা যায় রিশান ভাই? আগে রহস্য খোলসা হোক, তারপর ভাববো। এখন পেট ঠান্ডা করো। মনে করিস পেট ঠান্ডা তো মস্তিষ্ক ঠান্ডা, আর মস্তিষ্ক ঠান্ডা তো ভালো ভালো কুবুদ্ধি বাইর হওয়া। রিশানের মাথায় গাঁটটা মারলো শিহাব, ফিসফিসিয়ে বলল, আগে চুপচাপ খা। ভালো লাগলো না রিশানের দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আজকে 5 মিনিটের ছোট বলে। শিহাব মুখ ভেংসি কাটে, বদলে রিশানও কাটে ভেংসি। উইল ইউ বোথ স্টপ ইট? চুপ করে দুজন, তবে তিনজনের মধ্যে একজন উত্তেজনা দেখা যাচ্ছে। বিকালের দিকে তিন রমণী যায় আকন্দ ভিলায়। খাওয়া শেষে তিন যায় একটু রেস্ট নিয়ে এখানে এসেছে। এসে দেখে রেশমা এলাহি কাণ্ড করে বসে আছে। অবাক হয় তারা। সীতারা বলল, হ্যাঁ রে রেশমা, রান্নার পর দেখে মনে হচ্ছে তোর মেয়ের জামাই আসবে। আমরাও সব লিস্ট দেখে তাই মনে হয়েছিল আমারও আপা। একবার তো মুখে এসেও পড়েছিল যে মেয়ের জামাই আসবে নাকি। তবে থেমে গেলাম তোমার ভাইয়ের গাম্ভীর্যতা দেখে। লোকটা কাল থেকে বেশ গম্ভীর হয়ে আছে। চিন্তিত হয় চাঁদনি বেগম। শান্ত স্বরে বলো, হঠাৎই এমন হলো কেন? ভালোই তো ছিল বিয়েতে। দীর্ঘশ্বাস ছাড়ল রেশমা বেগম, বলল, জানি না। সন্ধ্যার দিকে আলী ভিলা থেকে পারভেজ সাহেব, কামরুল সাহেব, মিরাজ সাহেব সহ সকলেই এসে হাজির হয়েছে। ঝিনুক রান্নাঘরে চিকেন বল ফ্লু দিয়ে মুখ দিয়ে দিতে দিতে রূপসার কানে ফিসফিস করে বলল, আপা, ডাল মে কুছ কালা হে। মুক্তি যুক্ত হয়ে বলল, আমারও তো পুরো ডালটাই কালো লাগছে রে। পাতা লাগনা হে পারেগা দয়া, পাতা লাগনা পারেগা। রূপসার কথার মাঝেই সকলে এসে পড়ল। নিজের শ্বশুরবাড়ির লোকজন দেখে অবাক রূপসা। তারা এখানে কেন? আনিস সাহেব হন্তদন্ত হয়ে রান্নাঘরে এসে মুক্তি ও রূপসার উদ্দেশ্যে বলল, রূপ, মুক্তি, মা তোরা যা তো, পুনমকে তোর মামির একটা শাড়ি পরিয়ে নিয়ে আসবি। রেশমা, ওদের একটা ভালো শাড়ি বের করে দাও তো। বলে যেমন পায়ে এসেছিল তেমন পায়েই চলে গেলেন। তবে রান্নাঘরে অবস্থান করা রমণীরা অবাক বনে গেলেন। বলে কি পুনমকে দেখতে আসছে, আর তারা কেউ জানেও না। রেশমা বেগমের স্বামীর প্রতি অভিমান জন্মালো। লোকটা একবারও বলল না তাকে। সে তো সারা জীবন স্বামীর বাধ্যগত স্ত্রী ছিল, তারপরও লোকটার বিশ্বাস অর্জন করতে পারেনি। সে চলে যায় নিজেদের ঘরে শাড়ি আনতে। রান্নাঘর থেকে রূপসা উঁকি দিয়ে স্বামীর দিকে তাকায়। লোকটা থমথমে মুখে বসে আছে। তার পাশে ইহান কাইফির সাথে কথা বলছে। ইহানের মুখটাও কেমন যেন গম্ভীর লাগছে। রূপসা বুঝলো লিমনের সাথে ইহানের এক দফা কথা কাটাকাটি হয়েছে। মুক্তির ইহানকে দেখে বেশ রাগ হলো। লোকটা কালকে সব জেনেও আজ কাইফির সাথে পুনমকে দেখতে ঢ্যাং ঢ্যাং করে চলে আসছে। আম্মু, মুক্তির ডাকে চাঁদনি বেগম বলল, দেখতে আসলেই তো আর বিয়ে হয় না। ওরা মেয়ে দেখতে এসেছে, মেয়ে দেখবে, বিয়ে হবে নাকি? হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। ভুরু নাচায় চাঁদনি বেগম। তার কথা শুনে মুক্তি রূপসার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সিতারা খানম বলল, এখন বুঝলাম চন্দ্র কেন এমন হয়েছে। জানো মেজো আপা, চাঁদনি আপা খালাম্মার সাথে যুদ্ধ করে কামরুল ভাইকে বিয়ে করেছিল। নিপার কথা শুনে সিতারা খানম ফিক করে হেসে দেয়। মুক্তি রূপসা চাপা হাসে।
তাদের হাসি দেখে চাঁদনি বেগম লজ্জা পায়, ঢাকতে তাদের চোখ রাঙায় লজ্জা ঢাকতে। রেশমা বেগম শাড়ি নিয়ে আসে, রূপসার হাতে দেয়। রূপসা মুক্তির রান্নাঘর থেকে বের হয়ে পুনমের ঘরে যায়, যেখানে আগে থেকে রাইয়ান, নিশা, পরশ, পূর্ব অবস্থান করছিল। পুনম আপুর বিয়ে কি কাইফি ভাইয়ের সাথে হয়ে যাবে বড় আপু? মুচকি হাসে রূপসা, পরশের চুল এলোমেলো করে দিয়ে বলল, চন্দ্র ভাইকে এখনো চিনিসনি? সে দুনিয়া উথাল পাথাল করে ফেলবে, চুপচাপ দেখে যা কি হয়। পুনম ওয়াশরুম থেকে বের হলে মুক্তি পুনমের দিকে তাকায়। পুনমের চোখ মুখ ফোলা, মনে হচ্ছে কান্নাকাটি করেছে। মুক্তি পুনমের হাতে ব্লাউজ পেটিকোট দিয়ে বলল, কাঁদিস না, লাগলে তোকে কিডন্যাপ করব। তোকে যে বিয়ে করতে আসবে তার গলায় RDX বোম লাগিয়ে তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিব, তবুও তুই অন্য কারোর হবি না। মুক্তির এমন থ্রেট শুনে হতভম্ব পুনম কয়েকবার পলক ঝাপটে ফের দীর্ঘশ্বাস ফেলল। ভাবলো, এই মুক্তি আপু দা গ্রেট শের আলীর বোন, সে তো শেরনি হবেই। কিরে, তোদের হয়েছে? নিপা বেগম ডাকলেন। রূপসা জবাব দিল, এই তো ছোট মা, হয়ে এসেছে। পুনম আর কিছু না বলে ব্লাউজ পেটিকোট নিয়ে ওয়াশরুমে চলে গেল। পুনম যেতেই রাইয়ান, নিশা, পূর্ব, পরশ চলে গেল। তাদের চারজনের মন খারাপ বিরস বদনে ছাদে যেতে নিলে আনিস সাহেব ও কামরুল সাহেব ডাকলেন। তারাও বসলো তাদের সাথে। কাইফি তাদের সাথে কথা বললেও তারা কিছুই বলল না, শুধু আলাপচারিতাটুকু সেরে আবারও চুপচাপ। কাইফি এদের চুপ দেখে বলল, তোদের বোন আমি এখনই নিয়ে যাচ্ছি না। চারজন একসাথে বলো, আর আমরা দিচ্ছিও না আপনাকে। মিরাজ সাহেব কামরুল সাহেবের কানে কানে বলো, ভাইজান, আনিস ভাই কাজটা ঠিক করেছে? চন্দ্র তাকে থামিয়ে দেয়। কামরুল সাহেব ফিসফিসিয়ে বলল, এখন এসব থাক, মিরাজ এসেছে দেখুক, তারপর দেখা যাবে। তবে একটা বিষয় ভালো হয়েছে, চন্দ্র নেই। ভাইজান, মেয়ে দেখি আমরা, বাকি কথাবার্তা পরে হবে। যদিও একটা সম্পর্ক তো আমাদের আগে থেকেই রয়েছে। লিমনের চাচি ফাতেমা আক্তারের কথায় আনিস সম্মতি জানিয়ে পরশকে বলে, পরশ যা তো, আপাদের আসতে বল। পুনমের মাথায় ঘোমটা দিয়ে পিন দিয়ে আটকে দিল মুক্তি। পুনম এর নিচু নজর দেখে টিটকিরির স্বরে বলল, পালকিতে উঠাবে, আর যারা নেমে খুদকে দেখি ভাবিজান। জান কথাটা একটু টেনেই বলল। লজ্জা পাই পুনম আপু। আই হাই, ভাবিজান তো শর্মা গায়া। বড় আপু আপিকে নিয়ে নিচে নামতে বলেছে আব্বু। যা আসছি। মুক্তির হাতটা চেপে কেঁদে দেয় পুনম। আরে আরে, কাঁদিস না, কাজল লেপ্টে যাবে। কাঁদবি কেন? মনে কর আজ তোকে আমরা দেখতে এসেছি, ওই বাড়ির সবাইকে ইগনোর কর, জাস্ট ইগনোর দেম, ওকে। পুনম নিচে নামে। এক পাশে মুক্তি, আরেক পাশে রূপসা, রিমি, ঝিনুক এখানে নেই, তারা পরশের সাথে নিয়ে ওপরে আছে। পুনম সবাইকে সালাম দেয়, আসসালামু আলাইকুম মা, বসো বসো। লিমনের চাচা বলেন, ফাতেমা আক্তার ও কাইফির মা হামিদা খাঁ পুনমকে বিভিন্ন প্রশ্ন করে পুনম ধীরে ধীরে সব জবাব দেয়। কাইফি অপলক পুনমের দিকে তাকিয়ে আছে। পুনমের থেকে প্রশ্ন শেষ করে ফাতেমা আক্তার বলল, আলহামদুলিল্লাহ ভাইজান, আমাদের আগে হতেই পছন্দ, শুধু ফর্মালিটিস। ইশতিয়াক আহমেদ বলেন, ফাতেমা একদম ঠিকই বলেছে ভাইজান, তো এখন আমরা বিয়ের কথাবার্তায় আগাই। তার আগে আমি পুনমের সাথে একটু একা কথা বলতে চাই। কাইফির কথায় সকলে মুখ চাওয়াচাই করে। আনিস সাহেব মুচকি হেসে বলল, অবশ্যই। পরশপূর্ব ডাকে ডাকে তারা বের হয়। ভাইয়াকে আর আপিকে ছাদে নিয়ে যাও। পরশপূর্ব যখন কিছু বলতে যাবে ঠিক তখনই ব্যান্ড পার্টির আওয়াজ আসে। পিছে বারাতি আগে ব্যান্ড বাজায়, আয়ে দুলহে রাজা, গরি খালকে দাজ আজা। ব্যান্ড পার্টির নাচে সাথে নাচতে নাচতে প্রবেশ করে রিশান, শিহাব আর দুইজন লোক। এর মধ্যে একজন হলো চন্দ্রের শাগরেদ রাব্বি, আরেকজন হলো চন্দ্রের দলের লোক রাশেদ। উপস্থিত সকলে অবাক হয়ে তাকিয়ে আছে। এতক্ষণে লিমনের মুখে হাসি ফুটেছে।
তার মনে চাচ্ছে নাচতে, কিন্তু সে উঠতে পারছে না বাড়ির জামাই হিসাবে। লজ্জার একটা ব্যাপার আছে না, যদিও লজ্জা তার চোখে কোনো কালেও ছিল না। রিশান শিহাব নাচতে নাচতে লিমনের দিকে তাকায়, দেখে তাদের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে, তাই তাকেও উঠিয়ে নিয়ে আসে দুই ভাই। লিমন এই সুযোগে নাচা শুরু করে দেয়। এদিকে আনিস সাহেব চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে থামার জন্য। সে যত থামতে বলে সানাইয়ের সুর আরো তত জোরে বেজে ওঠে। শেষে হাল ছেড়ে কামরুল সাহেবের দিকে তাকায়, দেখে তিন ভাইয়ের টুকুর টুকুর চোখে ওদের নাচ এনজয় করতে করতে চায়ের কাপে চুমুক দিচ্ছে। দোলা ভাই ওদের থামতে বলেন, চিল্লিয়ে বলল। কামরুল সাহেব হাত উঁচিয়ে কান দেখিয়ে হাত দুই দিকে নাড়িয়ে বোঝায়, কিছু বোঝা যাচ্ছে না। মুক্তি রূপসা ওর ওপর দিকে চুপচাপ থাকলেও নিচে তাদের পায়ের আঙ্গুল নড়ছে। আনিস সাহেব এবার না পেরে একজন লোকের সাথে সানাই কেড়ে ছুঁড়ে মারলেন ফ্লোরে। মুহূর্তেই থেমে গেল সব। রমণীরাও রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে এই মুহূর্তে, সকলে উপস্থিত ড্রয়িং রুমে। এই তোমাদের কে পাঠিয়েছে এখানে? আমি। সকলে দরজার দিকে চাইল। সাদা শার্টের সাথে কালো ওয়েস্টকোট, শার্টের হাতা গোটাতে গোটাতে রেশমা বেগমের উদ্দেশ্যে বলল, মামুনি, মেয়ের জামাই এসেছে। ফের আনিস সাহেবের দিকে তাকিয়ে ক্রু হেসে বলল, স্বাগত নেহি করেগা হামারা।